তো বন্ধুরা, সুখবর সুখবর সুখবর, এত বড় একটা সুখবর এনেছি আপনাদের জন্য। এই নতুন স্বাধীনতার দেশে নতুন স্বাধীনতার একটা নতুন স্বাদ নেওয়ার জন্য এত বড় একটা সুখবর এনেছি আপনাদের জন্য। জামাত ইসলামের নেতৃত্বে বহুল কাঙ্ক্ষিত সেই 11 দলীয় জোট, 11 দলীয় নির্বাচনী সমঝোতা, নির্বাচনী ঐক্য, বাংলাদেশপন্থীদের ঐক্য ঘোষিত হয়েছে। এখানে যে ঘোষণা দেওয়া হয়েছে, এখানে এক্সক্লুসিভ কিংবা নতুন কিছু নেই, তবে সবার দৃষ্টি চন্মনের দিকে আমি জানি। দর্শক, তার আগে বলে নিই, এই ঐক্য এক মহা ঐক্য। এই ঐক্য বাংলাদেশপন্থীদের ঐক্য। বাংলাদেশের ইতিহাসে এত ডাইভার্সিফাইড কোনো নির্বাচনী সমঝোতা, জোট বলেন, সমঝোতা বলেন, হোয়াট এভার, একই কথা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। দর্শক শ্রোতা, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই যেই সকল ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, অলরেডি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে, শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো। তাহলে আপনারা কেবলমাত্র বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন কিছু তথ্য জানতে পারবেন। কথা কেন, তাহলে সরাসরি চলে যাব মূল নিউজে, সরাসরি চলে যাব বিশ্লেষকদের ভিডিওতে। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম তাজা খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। 11 দলীয় জোট আর 11 দল নাই, এখন 10 দল হয়েছে। একটু আগে এই 10টা দল মিটিংয়ে বসেছে, সেখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্যরা ছিলেন, মামুনুল হক ছিলেন, কিন্তু শুধু ওই ইসলামী আন্দোলন ছিলেন না, এবং সেখানের যে পীর, সেই পীরের পক্ষ থেকে কোনো কেউ অংশগ্রহণ করেনি। এবং এই হচ্ছে গিয়ে সর্বশেষ আপডেট। আমি ভিডিও বানানোর পর এডিট করতে সময় লাগে, এর ভিতর যদি কোনো নতুন আপডেট আসে থাকে তাহলে অবশ্যই আপনারা পাবেন না। তো যাই হোক, এখন আমি আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব যে আসলে কেন এই ইসলামী আন্দোলন জোট ছেড়ে বেরিয়ে গেল। আসলে দোষটা কার, জামাত ইসলামের নাকি ইসলামী আন্দোলনের, এবং এর পিছনে আসলে রাজনৈতিক এবং কৌশলগত কোনো প্রভাব কাজ করেছে কিনা। দেখুন, ইসলামী ভোটগুলো যাতে একটা বাক্সে আসে, এই জন্যই কিন্তু প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন এই ইসলামী আন্দোলনই প্রথম, এবং তারা বিভিন্ন ইসলামী দলকে আমন্ত্রণ জানান, এবং একটা পর্যায়ে সেখানে জামাত ইসলামও আসে। সুতরাং এই ইসলামী আন্দোলন মনে করেছে যে যেহেতু আমরাই এই উদ্যোগটা নিয়েছি, সুতরাং আমরাই এর নেতৃত্ব দেব, এবং এটা হবে ইসলামী জোট। সেখানে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, নিজাম ইসলাম সহ বিভিন্ন পার্টি থাকবে। তো স্বাভাবিকভাবে যেহেতু জামাত ইসলাম বড় দল, কাজেই তারা একটু খবরদারি সেখানে বেশি করার সিদ্ধান্ত নিয়েছে। এবং সমস্যাটা শুরু হয় তখনই যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা জামাত ইসলামের জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, এবং এটা কিন্তু জামাতের জন্য বড় পাওয়া। কারণ জামাত ইসলামের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার দফায় দফায় বৈঠক হয়ে বিভিন্ন সমঝোতা হয়েছে এর আগে, কূটনৈতিক সমঝোতা, যেটা আর সিক্রেট কিছু নাই। কারণ এই পৃথিবীতে কোনো একটা দেশেই একটা ইসলামিক দল জনগণের ভোটে ক্ষমতায় আসার দ্বার প্রান্তে, সেটা কিন্তু এই বিশ্বে দ্বিতীয়। প্রথম হয়েছিল সেই কয়েক বছর আগে, মুসলিম ব্রাদারহুড এসেছিল ক্ষমতায় মিশরে, এবং প্রেসিডেন্ট হয়েছিল মুরসি, বাট বেশি দিন টিকে নাই। পরে তাকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করে তারই নিয়োগ দেওয়া সেনাপ্রধান, যিনি এখনো মিশরের প্রেসিডেন্ট, এবং মুরসি কারাগারে মারা যায়। খুব নিদারুণ কাহিনী আর কি। এবং তারপরে আবার এখানে জামাত ইসলাম দফায় দফায় মিটিং করেছে কূটনীতিকদের সঙ্গে, পশ্চিমাদের সঙ্গে, তারা লোগো চেঞ্জ করেছে, এবং তারা বলেছে তারা ক্ষমতায় গেলে শরিয়া চালু করবে না। তো এই সমস্ত বিভিন্ন বিষয় আসলে আন্তর্জাতিক সম্প্রদায়কে জামাত কনভিন্স করে সফল হয়েছে। নাগরিক পার্টি যদি আসে তাহলে জামাতের হাতকে শক্তিশালী করে, কারণ বিভিন্ন জরিপে দেখা গেছে যে নাগরিক পার্টি তারা 7% থেকে 8% ভোট আছে, এবং তারা জুলাই যোদ্ধা, তাদের নেতৃত্বেই এই জুলাই বিপ্লবটা হয়েছে। কিন্তু যখন নাগরিক পার্টি আসলো, তখনই আসলে ইসলামী আন্দোলন বেঁকে বসলো। কারণ ইসলামী আন্দোলন বলতেছে যে নাগরিক পার্টি, লিবারেল ডেমোক্রেট পার্টি, তারপরে এবি পার্টি সহ আরো যারা এসেছে তাদেরকে জামাত নিয়ে এসেছে, আমাদের সঙ্গে আলোচনা করে নেই। এমনকি ভবিষ্যতে ক্ষমতায় গেলে ইসলামী আন্দোলন চায় আফগানিস্তানের ভিত্তিক শাসন ব্যবস্থা, যেটা জামাত ইসলাম রাজি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, রিসেন্টলি জামাতের আমির বলেছে ক্ষমতায় গেলে আমরা বিএনপিকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার করব, এবং এই কথা বলার আগে নাকি জামাত ইসলাম ইসলামী আন্দোলনের সঙ্গে বিন্দুমাত্র আলোচনা করেন। এই কারণে ইসলামী আন্দোলন মনে করতেছে তাদেরকে অবহেলা করা হচ্ছে, কিন্তু তারা অবহেলার পাত্র না, কারণ তারাই হচ্ছে এই জোটের ভিতরে সবচেয়ে বড় দল। তাদের যে ভোট আছে জামাত ইসলামেরও নাই, এটা তারা মনে করতেছে। এখন কেউ যদি কিছু মনে করে আপনি কি করবেন? দেখুন, চরমনের পীর যেভাবে বিএনপিকে আক্রমণ করতে শুরু থেকেই, এইভাবে বিএনপিকে আক্রমণ করা জামাতের পক্ষে সম্ভব না। কারণ জামাত এবং বিএনপি একসময় একই জোটে ছিল, একসঙ্গে সরকারও চালিয়েছে। আমি লন্ডনে দেখেছি ভাই, যা জামাত তাই বিএনপি, যা বিএনপি তাই জামাত, একসঙ্গে 15 বছর কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ের মতো হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। লন্ডনে কোনো জামাত বিএনপি ভিন্ন ছিল না, সবাই এক ছিল। এখন হয়তো পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে দুই জোট করে, এই কারণে চরমনের পীর যেভাবে বিএনপি আক্রমণ করে জামাত ওইভাবে আক্রমণ করতে পারে না। চক্ষু লজ্জাও তো আছে ভাই। আর তাছাড়া এই চরমনের পীর বিএনপি আক্রমণ করে, সে সত্য বিএনপি লোক চাঁদাবাজি করে, এটা তো মিথ্যা না, বাট যেভাবে আক্রমণ করে, এই গত 15 বছরে তো আওয়ামী লীগের লোকজন এতে বেশি চাঁদাবাজি করতো, এতে বেশি অন্যায় করতো। তখন তো চরমনে কিছু বলে নাই, তখন তো চুপচাপ ছিল। তখন বলছিল শেখ মুজিবুর রহমানের পীরের বংশধর, তারা ইরান থেকে আসছে। তারপরে জামাত ইসলামকে বলে ক্ষমা চাও 71 সালের অন্যায়ের জন্য। আর হেফাজত ইসলাম যে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিল, যে শেখ হাসিনা আলেমদেরকে নির্যাতন করতো, তাকে দিল কওমি জননী উপাধি, সেই উপাধি কোনো প্রত্যাহার করেছে? তার জন্য ক্ষমা চেয়েছে? চায় নাই তো। শুধু জামাত ক্ষমা চাইলেই হবে? হেফাজতকে ক্ষমা চাওয়া লাগবে না?
এই হেফাজতের আমির বলতেছে যে এই ইসলামী জোট নাকি শরীয়ত সম্মত না। আপনাকে কে বলেছে এগুলি বলতে? আপনি কি বিএনপি দালালি করতেছেন এই বুড়া বয়সে? এই হচ্ছে গিয়ে হেফাজত ইসলামের অবস্থা। তো আসলে এই ইসলামিক সব ভোট এক বাক্সে পড়ার যে উদ্যোগ সেটা এবার ব্যর্থ হয়ে গেল। এবং আমি মনে করি যে আসলে ইসলামী দলগুলো কখনোই একসাথে হওয়া সম্ভব না, কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থই তারা বড় করে দেখে এবং কখনো এক হতে পারে না। ওই যে কথায় আছে, একজন বাঙালি একাই 100, বাট 100 বাঙালি কখনোই এক হতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা, এবং এটা আবার প্রমাণ হলো যে এই জোটটা ভেঙে গেল। অথচ জোটটা কিন্তু অনেক সম্ভাবনা ছিল। আমি চেয়েছিলাম যে বিএনপি ক্ষমতায় গেলেও যাতে 170টির বেশি আসন না পায়, কারণ বেশি আসন পেলে এক অহংকার চলে আসে, শেখ হাসিনার মতো স্বৈরাচারী হতে চায়। এই কারণে আমি চেয়েছিলাম যে এই জামাত জোটটা সফল হোক। বিএনপি জামাত সবই আমার দল, ফেসিবাদ বিরোধী দলগুলো সবই হচ্ছে আমার দল, কিন্তু আমি ক্ষমতার ভারসাম্য চাই। কিন্তু এই চরমনের পীড়ের কারণে এটা হলো না। গত এক সপ্তাহ ধরে দফায় দফায় বৈঠক, দফায় দফায় আলোচনা, তারা শেষ পর্যন্ত 80টা আসনের নিচে বসবেই না, কোনো মতেই তারা রাজি। গতকালকে জামাত ইসলামের সংবাদ সম্মেলন করার কথা ছিল যে আমরা ইসলামী আন্দোলন ছাড়াই পথ চলবো, কিন্তু হঠাৎ করে মামুনুল হক ফোন করেন, মাওলানা মামুনুল হক, যে আমি একটু শেষবারের মতো চেষ্টা করে দেখি। তিনি আবার এই গভীর রাত পর্যন্ত দফায় দফায় বৈঠকের সঙ্গে বৈঠক। তো ইসলামী আন্দোলনের সমস্যা হচ্ছে কি, মানে বড় ভাই যে মুফতি ফয়জুল করিম, উনি মোটামুটি শান্ত ভদ্র, উনি শুনেন, কিন্তু ছোট ভাই যে মুফতি রেজাউল করিম, উনি কিছু শুনতে চান না, বুঝতে চান না। উনি মনে করেন যে ওনাদেরকে অবহেলা করা হচ্ছে, অপমান করা হচ্ছে। এবং এই যে বিভিন্ন সাম্প্রতিক জরিপে বলা হচ্ছে ইসলামী আন্দোলনের 1 থেকে 1.5% ভোট মাত্র, এটা ওনারা মানতে রাজি না। ওনারা মনে করেন যে ইসলামী আন্দোলনের ভোট 30 থেকে 35% জরিপ ইচ্ছা করে কমায় বলে। এই ধরনের বিভিন্ন অভিযোগ আর কি। এখন দেখুন, জামাত ইসলাম কিন্তু এটা ওয়াইড অ্যাঙ্গেলে চিন্তা করে, ক্ষমতায় আসার জন্য কি কি দরকার সেই অ্যাঙ্গেলে চিন্তা করে, এবং তারা এই জন্যই মুক্তিযোদ্ধাদেরকে দলে নিচ্ছে। লিবারেল ডেমোক্রেট পার্টি কর্নেল অলি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেখানে নারী প্রতিনিধি আছে। এই সব নিয়ে কিন্তু জামাত তার ভাবমূর্তি বাড়াতে চায় এবং তারা সেটাই করেছে। এবং এগুলো ইসলামী আন্দোলনের পছন্দ না। তারা মনে করতেছে যে আমরা থাকবো জোটের নেতৃত্বে এবং সকল ইসলামী দলগুলো আমাদের কথা শুনবে, আমরা ক্ষমতায় আসবো, দেশে শরিয়া আইন কায়েম করবো। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য বিবেচনা করে বাংলাদেশে কখনোই শরিয়া আইনের জন্য উপযুক্ত না, ওই ধরনের পরিবেশও বাংলাদেশে নাই। এটা কিন্তু বুঝতে হবে। কোনো কিছু জনগণকে চাপিয়ে দিলে হয় না, চাপিয়ে দিলে ওই আবার ওই জুলাই আন্দোলনের মতো একটা অভ্যুত্থান হয়ে যাবে। ধর্ম চাপিয়ে দেওয়া জিনিস না, ধর্ম পালন করার জিনিস। জামাত শেষ মতো বলেছিল যে দেখো, এমনিতেই অন্যান্য দলগুলোর সঙ্গে কিন্তু আসন নিয়ে অনেক সমস্যা হচ্ছে, কেউই খুশি না, মামুনুল হক খুশি না, জামাত ইসলাম নিজেও খুশি না, কারণ অনেকে অনেক আসন পায়নি। এনসিপি তো খুবই না, কারণ এনসিপি এই জামাত জোটের যুদ্ধে কিন্তু তাদের বিরাট প্রভাবিত হয়েছে। এনসিপি দলটা ভেঙে গিয়েছে, সেখানে যে নারীরা ছিল, যারা রাজপথে অনেক সংগ্রাম করেছে হাসিনার বিরুদ্ধে, তারা ভাইদেরকে আগলে রেখেছে, সেই নারীরাও কিন্তু এনসিপি ত্যাগ করেছে। এনসিপির বড় ক্ষতি হয়েছে। সুতরাং সবাই কিন্তু স্যাক্রিফাইস করেছে এবং সবাই কিন্তু খুশি না, সবাই আরো বেশি আসন চাইছে। বাট আসন তো 300টা। ইসলামী আন্দোলন বলেছে যে তোমাদেরকে আমরা 45টা আসন দিব, যেখানে এনসিপি কে দিয়েছি 30টা, তোমাদেরকে 45টা, আরো কয়েকটা আসনে তোমরা তোমাদের প্রার্থী উইথড্র করো না, তারা পর্যন্ত করুক, আমরা করি, তোমরা করো, ওইভাবে। তাও তারা রাজি। তারা বলছে না, 80টা আসন কনফার্ম না করলে আমরা বসবই না। এখন সমস্যা হচ্ছে, যখন আপনি জানেন যে আপনার জমির দাম হচ্ছে সাপোজ 1 লাখ টাকা, আপনি মূলামূলি করতে পারেন যে 1.5 লাখ টাকা বলতে পারেন, 2 লাখ টাকা বলতে পারেন, তারপর বার্গেন করতে 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 আপনি জমি বিক্রি করলেন, যদি আপনার বিক্রির আগ্রহ থাকে। কিন্তু আপনার জমির দাম 1 লাখ টাকা আপনি জানেন, কিন্তু আপনি বললেন আমার জমির দাম 20 লাখ টাকা, তার মানে হচ্ছে যে আপনার ওই জমি বিক্রির কোনো ইন্টেনশনই নাই, আপনি আসলে ওই জমি দিয়ে অন্য কোনো ধান্দা করতেছেন। এখন এই ইসলামী আন্দোলনে যেখানে 1-1.5% ভোট সমস্ত বাংলাদেশে, তারা যখন 80টা আসন চায়, যাদের একজন এমপি কখনো হয়নি, তখন বুঝাই যায় যে এখানে কোনো ঝামেলা আছে। এবং দর্শক, এই ভারত সহ বিভিন্ন কমিউনিটি আছে ইউরোপে, আমেরিকা বা অন্যান্য জায়গায়, তারা কখনোই এটা ইসলামী দল জনগণের ভোটে ক্ষমতায় আসবে তারা এটা মেনে নিতে পারে না। এবং সেই সঙ্গে আওয়ামী লীগও আছে। আমি দেখলাম যে আওয়ামী লীগের নেত্রী বলতেছে ভিডিওতে যে ভাইরা, আমি আগে আওয়ামী লীগ করতাম, এখন কেন আমি এসেছি বিএনপিতে। ভাইয়েরা, যদি আপনারা বিএনপিতে ভোট দেন, ধানের শীষে ভোট দেন, তাহলে 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, আওয়ামী লীগ আবার ফিরে আসবে। কিন্তু ভাইয়েরা, যদি ওই দল ক্ষমতায় আসে, আওয়ামী লীগের নাম নিশানা রাখবে না। এগুলো বলতেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি এই মুফতি রেজাউল করিম, উনি কি আসলে আওয়ামী লীগ এবং ভারতীয় রয়ের খপ্পরে পড়েছেন, যাকে আমরা গত 15 বছরে কোনো আন্দোলন করতে দেখিনি, আন্দোলনের মাঠে দেখিনি, বরঞ্চ তিনি শেখ হাসিনার আয়োজনে প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করে তিনি সেই আওয়ামী লীগ সরকারের পক্ষে বৈধতা উৎপন্ন করেছেন এবং আওয়ামী লীগের পতনের পর বিএনপিকে ঢালাভাবে আক্রমণ করতেছেন। করা ভাষায় করেন, আপনি করেন, আপনার অধিকার আছে। কিন্তু এখন এই জোটে যোগ না দিয়ে জোট থেকে বেরিয়ে গেলেন, আপনি কটা আসন পাবেন? চরমনের ভোটগুলো সমস্ত বাংলাদেশে অল্প অল্প ছড়িয়ে ছিটিয়ে আছে। জামাত ইসলামের নেতৃত্বে বহুল কাঙ্ক্ষিত সেই 11 দলীয় জোট, 11 দলীয় নির্বাচনী সমঝোতা, নির্বাচনী ঐক্য, বাংলাদেশ পন্থীদের ঐক্য ঘোষিত হয়েছে। এখানে যে ঘোষণা দেওয়া হয়েছে, এখানে এক্সক্লুসিভ কিংবা নতুন কিছু নেই, তবে সবার দৃষ্টি চরমনের দিকে আমি জানি। দর্শক, তার আগে বলে নিই, এই ঐক্য এক মহা ঐক্য। এই ঐক্য বাংলাদেশ পন্থীদের ঐক্য। বাংলাদেশের ইতিহাসে এত ডাইভার্সিফাইড কোনো নির্বাচনী সমঝোতা, জোট বলেন, সমঝোতা বলেন, হোয়াট এভার, একই কথা। যদিও আমির জামাত আজকে জোট শব্দটা অস্বীকার করেছেন, বাট থিং ইজ সেম। বাংলাদেশের ইতিহাসে এত ব্যাপক আকারে কোনো জোট কখনো গঠিত হয়নি। সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব আছে, সব দলের, সব মতাদর্শের প্রতিনিধিত্ব আছে। ইনক্লুসিভ পলিটিক্স কত প্রকার ও কি কি 11 দলীয় জোট দেখলে বোঝা যায়। এবং আরেকটা বিষয় স্পষ্ট হয়েছে যে এই জোটের প্রধান জামাত ইসলামী, জোটের নেতা ডাক্তার শফিকুর রহমান, এটা জোটের অন্যান্য নেতৃবৃন্দ যারা বক্তব্য দিয়েছেন, আল্লামা মামুনুল হক, কর্নেল অলি বীর বিক্রম, নাহিদ ইসলাম, ডক্টর আহমেদ আব্দুল কাদের বাচ্চু, সবাই এটা কার্যত অ্যাপ্রিসিয়েট করেছে। অতএব আজকে থেকে আনুষ্ঠানিক ঘোষণায় জামাত ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনী জোট বা ঐক্য, এটা মামুনুল হক স্পষ্ট করেছেন, জোটের নেতা এই শব্দটা বলেছেন। এবং এখানেও তো স্পষ্ট জামাত ইসলামী 179 আসনে নির্বাচন করছে, এখানে ঘোষিত হয়েছে।
এখন জামাত 179, চরমনাই 50, কেউ 30 কেউ 20, তাহলে এখানে নেতাকে এই জোটের কোনো নেতা নেই, একথা বলা জায়েজ নেই। 3 জন কোথাও গেলেও একজন নেতা নির্বাচন করুন। এখানে জামাত অটো নেতা নির্বাচিত হয়েছে এবং স্বীকৃতি হয়েছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে এই জোট যে আসলে মহা একটা ঐক্য, এই জোটের ফলে চান্দাবাজরা, ভারতপন্থীরা যে, জুলাই বিরোধীরা যে ভেসে যাবে, তার প্রমাণ হচ্ছে পুরো জাতির দৃষ্টি ছিল এই জোটের ঘোষণার দিকে, যে কি ঘোষণা আসে। এই সংবাদ সম্মেলন যে পরিমাণ মানুষ লাইভে দেখেছে, তারেক রহমান নাকি ইউনূসের সাথে সাক্ষাৎ করতে গেছে, উনি কোনো আগ্রহী নেই, 300-400 লোক দেখছে। আর লক্ষ লক্ষ লোক সরাসরি লাইভে আমির জামাতের বক্তব্য দেখেছে, এই সংবাদ সম্মেলন দেখেছে। অতএব এই জোটের তাৎপর্য যে কতটা গভীর, এই জোট রাজনীতিতে যে কতটা তাৎপর্যপূর্ণ, এটা এই জোটের প্রতি পুরো জাতির যে আকর্ষণ এবং আগ্রহ, এটা দেখে স্পষ্ট হলো। নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছেন, তিনি স্পষ্ট করেছেন এটা নিছক কোনো নির্বাচনী সমঝোতা বা জোট নয়, এটা একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে, মানে সংস্কারের জোট, বাংলাদেশপন্থীদের জোট। এবং সংবাদ সম্মেলন শেষ করার পর স্লোগানগুলো কতটা ক্রিয়েটিভ ছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি, মানে এটা বাংলাদেশপন্থীদের জোট। এখানে ভাগ বাটোয়ারা যা হয়েছে, জামাত 179, এনসিপি 30, খেলাফত মামুনুল হক 20, কেউ 10 কেউ 3, চরমনাই 50। ওভারঅল যতটুকু অনিশ্চয়তা আছে আগামীকাল কেটে যাবে। এটা ঠিক হয়েছে কিনা, বিএনপির কোর্টে বল ছেড়ে দেওয়া হয়েছে কিনা, নানান প্রশ্ন করা যায়, যে এতগুলো সিট চরমনাইকে কেন দেওয়া হলো, এনসিপিকে কেন এতগুলো দেওয়া হলো, খেলাফত মজলিস পায় হিসাবে একটা, তাদেরকে কেন 20টা। দেখেন, এটা নতুন বাংলাদেশ, এখানে অভিজ্ঞতার চাইতে নতুনত্বের গুরুত্ব বেশি, মানুষ নতুন কিছু চায়। অতীতে যারা এমপি ছিল তার 5%ও পরবর্তী সংসদে দেখবেন না, আপনি 90 থেকে 95% নতুন এমপি দেখবেন। অতএব নতুন বাংলাদেশে নতুন কিছু হবে। মামুনুল হকের প্রার্থী বলেন আর এনসিপি প্রার্থী বলেন যে এদেরকে তো মানুষ চেনে না, পরিচিতি নেই, আরে পরিচিতি করানো হবে, চেনানো হবে, নতুন কিছু করা হবে, অসম্ভবকে সম্ভব করা হবে, মানুষ এটা গ্রহণ করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। বরং পুরনো বন্দোবস্তের লোক, এটা আরো সমস্যা, বেশি অভিজ্ঞ, এটা আরো সমস্যা। বেশি পুরনো লোক সবাইকে টেস্ট করা আছে মানুষের, এজন্য বেশি পুরনো প্রার্থী, বেশি অভিজ্ঞ প্রার্থীকে মানুষ ভোট দিবে না, যে এদেরকে তো দেখেছি, আমরা নতুন কিছু দেখবে। এবার দেশ সেদিকে যাচ্ছে। দর্শক, আসলে চরমনাইয়ের বিষয়টা এবার আসি, যে এখানে চরমনাইকে দাওয়াত দেওয়া হয়েছে এবং চরমনাই সহই জোট বা সমঝোতা ঘোষণা করা হয়েছে। চরমনাইয়ের জন্য আলাদা চেয়ার বরাদ্দ ছিল এবং 11 দল শব্দের উচ্চারণ করা হয়েছে, মানে চরমনাই সহই জোট ঘোষণা হয়েছে। এখন চরমনাই থাকবে কি থাকবে না, দ্যাট ইজ কোয়েশ্চেন। দেখেন, এখানে জামাত জোটের নজিরবিহীন ফাঁদে পড়েছে চরমনাই। এই ফাঁদ থেকে বের হওয়ার শক্তি চরমনাই আছে বলে আমি মনে করি না। যদি বের হতে চায় তাহলে পুরে সারখার হয়ে যাবে। জামাত জোটের নূরের তাজাল্লিতে চরমনাই সারখার হয়ে যাবে। কিভাবে? চরমনাই যদি আগামীকাল সংবাদ সম্মেলন করে 3টে বলে যে আমরা এই জোটে নাই, আমি বিশ্বাস করি তারা বলবে যে বৃহত্তর স্বার্থে আমরা জোটে আছি, আমাদের পূরণ না হওয়া সত্ত্বেও আর একটু অতিরিক্ত প্যাচ কাটিয়ে ঘোষণা দিতে পারে যে ঠিক আছে আমরা 50টা সিটের সমঝোতায়, আর বাকিগুলোতে, বা তারা 70টায় বল রাখতে পারে যে বাকিগুলোতে আমরা ইন্ডিপেন্ডেন্ট থাকবো, মানে ওপেন থাকবো। কিন্তু জোটে তারা থাকবে বলে আমার বিশ্লেষণ, এটা আমি অনেক আগে থেকে বলে আসছি। তো এখন যদি জোটে না থাকে তাহলে জোট ভাঙার দায় অ্যাবসলিউটলি চরমনাইকে নিতে হবে। কারণ জামাতের সাথে চরমনাই বাদে সবাই এসেছে, সবাই আনুষ্ঠানিকভাবে এগ্রিমেন্ট করে ঘোষণা দিয়েছে ফর্মালি। এর মানে চরমনাই যদি বের হয় শুধু একা বের হতে হবে, মামুনুল হক থেকে শুরু করে কেউ কিন্তু চরমনাইয়ের সাথে নাই। চরমনাই আসল ধরাটা এখানে খেয়েছে, ফাঁদে পড়েছে। যদি মামুনুল হককে সাথে নিয়ে বের হতে পারতো একটা কথা ছিল। এখন কাকে নিয়ে কি জোট করবে? ওই যে গাজী আতাউর রহমান বলেছিল যে আলাদা জোট করবো, কি আলাদা জোট করবে, কাকে নিয়ে জোট করবে? নাই তো কেউ, সবাই তো জামাতের সাথে আছে, বিএনপির সাথে যাবে, ইটস ইম্পসিবল। তো দর্শক, এখন চরমনাই এই জোট মেনে নিতে বাধ্য হবে। আর যদি জোটে না থাকে তাহলে জোট ভাঙার দায়ে ইতিহাসে ভিলেন হতে হবে। সেই ইতিহাদ ভাঙার দায়ে একবার ভিলেন হয়েছিল চরমনাই। এবার তখনকার ইতিহাস কি, এটা তো আর অনলাইন ডকুমেন্ট নাই, ভিডিও নাই, এই প্রজন্ম জানে না, বা ইতিহাদ বা ওগুলো এখন প্রাসঙ্গিক না। আর এখন চরমনাই কি করেছে, কি কে জোট ভেঙেছে, এটা সবকিছু ভিডিও প্রমাণ আছে। এটা কিয়ামত পর্যন্ত এটা অস্বীকার করা যাবে না। যেমন এই জোটে চরমনাইয়ের জন্য চেয়ার খালি ছিল, একদম নাম লেখা চেয়ার খালি ছিল, এবং জোটের শিরোনামে চরমনাই সহ 11 দল বলা হয়েছে এবং তাদের জন্য 50টা রাখা হয়েছে, সব ঠিক আছে। তো এখানে তো গোল জামাত অলরেডি দিয়ে দিয়েছে। এখন যদি চরমনাই না থাকে তাহলে কি দাঁড়াবে, যে সবাই আছে চরমনাই নেই। চরমনাইকে দেওয়া সত্ত্বেও, জামাত সর্বোচ্চ উদারতা দেখানো সত্ত্বেও, যেখানে বাস্তবিক পক্ষে তারা পায় ভোটের রেশিওতে জরিপ অনুযায়ী 14টা, সেখানে তাদেরকে 50টা দেওয়া হয়েছে, তারপরে তারা থাকেনি। যদি এরকম হয় তাহলে মানুষ তাদেরকে থুতু দিবে, তারা সমাজে মুখ দেখানোর মতো সুযোগ পাবে না, লজ্জায় রাস্তায় বের হতে পারবে না, ইসলামপন্থীদের থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। অতএব জামাতের সাথে 10 দল থাকা, চরমনাইয়ের জন্য 50টা আসন বরাদ্দ রাখা, সংবাদ সম্মেলনের চেয়ার খালি রাখা, চরমনাই আসবে এই জন্য প্রায় আধা ঘন্টারও বেশি সময় অপেক্ষা করা, সবগুলোর মধ্য দিয়ে জামাত জোটের নজিরবিহীন ফাঁদে আটকা পড়েছে চরমনাই। তাদের আর কিচ্ছু করার নেই। আমি বিশ্বাস করি তারা আগামীকাল একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিজের কিছু মান সম্মান রক্ষা করে এই জোটের প্রতি একাত্মতা ঘোষণা করবে, নাটকীয়তার অবসান হয়তো বা ঘটবে। তবে আমি আশাবাদী যে জোট টিকবে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন, বুঝলেন, আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।
যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।